সুপ্রিয় শিক্ষার্থীরা, কাছে দূরে যে যেখানে আছো, আশা করি ভালো আছো। তোমাদের সাথে আমি আজকে অনলাইন এই ক্লাসে আছি। দেওয়ান মোহাম্মদ ইয়াসির আরাফাত, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, নবপর্যায় সরকারি কলেজ। আজ আমি উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য, বিশেষ করে যারা একাদশ বা দ্বাদশ শ্রেণীতে আছো এখন এবং যারা পরীক্ষার্থী আছো সামনে, তাদের জন্য আজকে আমার এই লেসন। এবং আমি আজকে আমার নবম অধ্যায়ে আমি শেষ ক্লাসটি নিচ্ছি। এটি আমার টোটাল ক্লাসের প্রায় 46 অর্থাৎ 46তম ক্লাস আমার এটি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আমাদের এই লেসনে যাচ্ছি। আমরা আজকে আলোচনা করব নবম অধ্যায়ের কন্টিনিউশন অফ হিউম্যান লাইফের যে এসটিডিজ নিয়ে। আমরা এসটিডি অর্থাৎ যেটাকে আমরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বলে থাকি, অর্থাৎ বাংলায় বললে আমরা বলবো যৌনবাহিত রোগ। আমরা দেখি আমাদের অনেক রোগ আছে, অনেক রকমের রোগ আছে। সাধারণত যেগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়, যে রোগগুলো, আমরা আজকে এই রকমের 3টি রোগ নিয়ে কথা বলবো, যেগুলো তোমাদের সিলেবাসে আছে। এমন 3টি রোগ নিয়ে আমরা একটা আলোচনা করব। এই রোগগুলো অবশ্যই সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো সবগুলোই সংক্রামক রোগ হিসাবে আমরা বিবেচনা করি। এগুলো সংক্রামক রোগ, কারণ এগুলো একজন থেকে আরেকজনের দেহে সংক্রামিত হয়, সহজেই সংক্রামিত হয়। আর এই রোগগুলোর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, এই রোগগুলো সংক্রমণের সাথে সাথেই প্রকাশ পায় না। আমরা আজকে যে 3টি রোগ নিয়ে কথা বলবো, প্রত্যেকটি রোগ দেখা গেছে যে সংক্রামিত, মানে একজন থেকে একজনের দেহ থেকে আরেকজনের দেহে সংক্রামিত হওয়ার সাথে সাথেই কিন্তু এটার লক্ষণ প্রকাশ পাবে না। এটা নির্দিষ্ট সময় পরে, কিন্তু নির্দিষ্ট সময় বলতে এমনও হয়ে গেছে দীর্ঘ সময় পরেও কিন্তু এটা এই রোগগুলো লক্ষণ আকারে প্রকাশ পেতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে এমন দেখা গিয়েছে যে এটা যে এই রোগগুলো একেবারে পুরো সেরে যাওয়ার বা লক্ষণ না থাকার পরেও, চিকিৎসার পরে লক্ষণ না থাকার পরেও দেখা গেছে তার জীবাণু দেহের মধ্যে থেকে যাবে। এমন ধরনের রোগগুলো খুবই ভয়াবহ। তার মধ্যে একটি রোগ তো আছে যেটি সবাই আমরা জানি বর্তমান বিশ্বে, যেটা খুব ভয়াবহতম রোগের মধ্যে একটা, যেটা এইডস নামে পরিচিত, যেটা এখন পর্যন্ত এটার কোনো চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হয়নি। তা আমরা এই রোগগুলো নিয়ে একটু কথা বলছি। তোমরা আশা করি আমার ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে। আমরা 3টা রোগের কথা বলেছি। 3টি রোগের মধ্যে আমাদের যে প্রথম রোগটি, সেটার নাম হলো, আমরা বলবো সিফিলিস। হ্যাঁ, সিফিলিস কথাটা আমরা, সিফিলিস রোগটা 1 নম্বর রোগ, সিফিলিস। সিফিলিসটা এটা একটা ব্যাকটেরিয়া বাহিত এক ধরনের যৌন রোগ। আমরা দেখি এটা ট্রিফোনেমা প্যারিডাম নামক, ট্রিফোনেমা প্যারিডাম। আমরা যদি জীবাণুটা দেখি, ট্রিফোনেমা প্যারিডাম। ট্রিফোনেমা প্যালিডাম, এই ট্রিফোনেমা প্যালিডাম নামক ব্যাকটেরিয়া দ্বারা এই রোগটা সংক্রমিত হয় এবং একজনের দেহ থেকে আরেকজনের দেহে, সাধারণত আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসে সুস্থ ব্যক্তির দেহেও এই রোগটা ছড়িয়ে পড়তে পারে। আমি তোমাদের একটা জিনিস এখানে বলে রাখি, যেটা হলো, আমরা যখনই যে কোনো রোগ, আমরা বায়োলজি ফার্স্ট পার্ট বা সেকেন্ড পার্ট, যেখানে উদ্ভিদের রোগ হোক, প্রাণীর রোগ হোক, যখনই আমরা এই রোগ নিয়ে কথা বলবো, মনে রাখবে তো আমরা 4টা পয়েন্টে কথা বলবো। সব সময় রোগের ইয়েগুলো তোমাদেরকে পড়তে হবে 4 পয়েন্টে। আমরা যদি 4টা পয়েন্ট হলে, 1 নম্বর হলো জীবাণু, কে রোগটার কারণ, আমরা এটাকে কারণটা কি, অর্থাৎ কোন জীবাণু দ্বারা এই রোগটা হয়, সেটা আমরা বলবো 1। দ্বিতীয়তে আমরা বলবো মুড অফ ট্রান্সমিশন। মুড অফ ট্রান্সমিশন মানে হলো সংক্রমণের উপায়, কিভাবে রোগটা একজনের দেহ থেকে আরেকজনের দেহে সংক্রমিত হয়, সেটা নিয়ে আমরা কথা বলবো। 3 নম্বর হলো, আমরা দেখবো যে সিমট্রমগুলো, অর্থাৎ লক্ষণ, সিমট্রম বা লক্ষণগুলো, যেটা আমরা দেখবো যে এই রোগটা হয়ে যাওয়ার পরে সেটা কিভাবে আমরা বুঝবো যে এটা এই ধরনের রোগ। 4 নম্বর পয়েন্ট হলো আমাদের কন্ট্রোল মেজার,
অর্থাৎ আমরা যেটা নিয়ন্ত্রণের উপায়, কিভাবে আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণের উপায়ের ভিতরে আমরা প্রতিরোধ, প্রতিকার, বিভিন্ন রকমের আমরা চিকিৎসা, বিভিন্ন পয়েন্ট আমরা মনে রাখার চেষ্টা করবো, কিন্তু আমাদের মূল পড়া হবে এই 4 পয়েন্টে। আমি আবারও বলছি, আমাদের 4টা পয়েন্টে পড়তে হবে। 1 নম্বর হলো মানে কজ, কারণ, অর্থাৎ কার দ্বারা কি রোগটা হয় সেটা 1। 2 নম্বর মুড অফ ট্রান্সমিশন বা সংক্রমণের উপায়। 3 নম্বর সিমট্রোম বা রোগ লক্ষণ, এবং 4 নম্বর কন্ট্রোল মেজার বা নিয়ন্ত্রণ। তো এই 4টা পয়েন্টে আমরা সবসময় আলোচনা করার চেষ্টা করব। আমরা এখানেও পড়বো, আমরা অত ডিটেলসে যাব না, আমরা মূল পয়েন্টগুলো নিয়ে কথা বলবো, এবং ওই মূল পয়েন্টই তোমরা এই পড়াগুলো এইভাবে মনে রাখার চেষ্টা করবে। আমি বলবো না, কখনোই আমি এই কথা বলি না, এখনো বলবো না যে পড়া মুখস্থ করবে। মুখস্থের কিছু নাই এখানে। যদি তুমি জিনিসটাকে সম্পর্কে বুঝে নাও বা পুরো আইডিয়াটা নিয়ে নাও তাহলেই হবে। আমরা 3টা রোগের মধ্যে ডিফারেন্সটা কোথায়, লক্ষণগুলোতে ডিফারেন্সটা কোথায়, জীবাণু তো আলাদা, অবশ্যই আলাদা। ট্রান্সমিশন কিন্তু একটা জিনিস এখানে শেয়ার করি তোমাদের সাথে, এই যে আমরা যে রোগগুলোর কথা বলছি প্রত্যেকটারই প্রায় মোড অফ ট্রান্সমিশন প্রায় কাছাকাছি, জেনেটিক রোগগুলোর মোড অফ ট্রান্সমিশন প্রায় কাছাকাছি। তারপরে এরপরে হলো আমরা বলছি যে লক্ষণের মধ্যে হয়তো কিছুটা ডিফার করে, নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কিছুটা ডিফার করে, বা অনেকটা একই রকম হতে পারে। আসি আমরা সিফিলিসের কথায় আসছিলাম। সিফিলিসের ক্ষেত্রে আমরা বলছি ট্রিপোনেমা প্যালিডাম নামক জীবাণু দ্বারা এই যে সিফিলিস রোগটা ছড়ায়, এবং এটা দীর্ঘকালীন একটা জটিলতা নিয়ে মানুষ এটা দিনাতিপাত করে, এবং চিকিৎসা না করলে এক পর্যায়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে, আমরা এরকম দেখি। এবং সিফিলিসটা এটা দেহের মধ্যে বিভিন্ন স্থানে এটা ক্ষত সৃষ্টি করে, এবং এই ক্ষত সৃষ্ট যে ক্ষত, যেটাকে আমরা সিফিলিক ক্ষত বলি আমরা, বা সিফিলিক সোর বলি, এই সিফিলিক সোরের থেকেই কিন্তু এটা সিফিলিক সোর বা সিফিলিক ক্ষত যেটা, সেটার সংস্পর্শে আসার সাথে সাথে কিন্তু অন্য সুস্থ স্বাভাবিক মানুষের মধ্যে এই রোগটা ছড়িয়ে পড়তে পারে। সাধারণত এই ক্ষতটা বিভিন্ন জায়গায় হয়ে থাকে দেহের মধ্যে, বিশেষ করে জননাঙ্গ বা তার আশেপাশে, মলাশয়, মলদ্বারের আশেপাশে, পায়ুর আশেপাশে, এইসব জায়গাগুলোতে, এমনকি মানুষের ঠোঁটের মধ্যে, মুখের মধ্যে এই ক্ষত সৃষ্টি হতে পারে। এবং এই রোগগুলো পরবর্তীতে আক্রান্ত, যদি সিফিলিসে আক্রান্ত কোনো মা যদি সিফিলিসে আক্রান্ত হয়, তখন তিনি যখন সন্তান ধারণ করেন, তখন সন্তান ধারণ করার সময় এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়ই কিন্তু তার দেহের মধ্যে এই রোগগুলো ছড়িয়ে পড়তে পারে। একটা সন্তানের মধ্যেও, সিফিলিক মায়ের সন্তানদের মধ্যে এই রোগগুলো ছড়িয়ে পড়তে পারে, এবং এই জীবাণু সংক্রামিত হলে সাধারণত 21 দিনের মাথায় একজন রোগের মধ্যে, একজন ব্যক্তির মধ্যে প্রাথমিক লক্ষণ, আমি বলছি এটা দীর্ঘমেয়াদী, অনেক পরেও হতে পারে, তবে সাধারণত প্রাথমিক যে লক্ষণগুলো সেগুলো 21 দিনের মাথায় লক্ষণ প্রকাশ পেতে পারে। তবে এটা সময়কালটা আরো কমও হতে পারে, বিশেষত 10 থেকে 90 দিনের মধ্যে এটা এই রোগ লক্ষণগুলো প্রকাশ পেতে পারে। এখন আসি আমরা এই লক্ষণগুলো কি আমরা দেখবো একজন সিফিলিক পেশেন্টের কোন কোন লক্ষণগুলো আমরা দেখবো, আমরা প্রকাশ পাই। আমরা যদি একটা করে কিছু লক্ষণ আলোচনা করি, আমরা দেখবো সিফিলিসের মোটটা 4টা স্টেজে আমরা লক্ষণগুলো আমরা প্রকাশ পাবে, 4টা ধাপে আমরা লক্ষণগুলো দেখি। প্রাথমিক পর্যায়ে একদম মানে জীবাণু সংক্রমণের 21 দিনের মাথায়, 21 দিনের মধ্যে মাত্র ছোট একটু সিফিলিক ক্ষত বিভিন্ন জায়গায়, এটা খুব গোলাকার ছোট্ট একটা, অনেকটা দাঁত হলে যেমন হয়, বা একটা ছোট্ট গোটার মতো একটা ক্ষত হতে পারে এটা, এবং আস্তে 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 একটা পর্যায়ে কিন্তু এই ক্ষতটা ভালো হয়ে যাবে। এটা প্রথম পর্যায়ে। আমরা বলছি 4টা ধাপ। তাহলে প্রাথমিক পর্যায়ে যেটা হবে সেটা হলো ছোট্ট একটা ক্ষত হবে, গোটার মতো হবে, এবং এই ক্ষতটা ধীরে ধীরে একটু দৃঢ় গোল হয়ে যায়, এবং এটা এই জায়গাটায় কোনো মধ্যে কোনো ব্যথা থাকবে না, এবং একটা পর্যায়ে আস্তে আস্তে এটা ভালো হয়ে যাবে। তারপরে আসবে সেকেন্ডারি স্টেজ, আসবে সেকেন্ডারি বা মাধ্যমিক পর্যায়ে আসবে। এই পর্যায়ের মধ্যে গায়ের মধ্যে ছোট ছোট ফুসকুড়ি দেখা দেয়, সমগ্র গায়ের মধ্যে, পিঠের মধ্যে, ঠোঁটের আশেপাশে বিভিন্ন জায়গার মধ্যে ছোট ছোট গোটা র্যাশ দেখা দেবে, ফুসকুড়ি দেখা দিবে। এগুলোকে আমরা, এই সিফিলিক ক্ষতগুলো সাধারণত একটু ফুলে ফুলে উঠবে, অমসৃণ, মানে উঁচু উঁচু হয়ে থাকবে ক্ষত, অমসৃণ, লালচে বাদামি বর্ণের হয়ে থাকে, দাগ হিসেবে হবে, অনেক সময় হাতের তালুতে হতে
পারে, হাতের তালু, পায়ের তালুতে এগুলো হতে পারে। এর পাশাপাশি দেখা যাবে যে জ্বর, তারপরে এই যে আমাদের যে লসিকা গ্রন্থিগুলো আছে, লিম্পিক নোড আমাদের এইখানে এই জায়গাটাতে হাতের নিচে বা দুই পায়ের সংযোগস্থলে এই জায়গাগুলোতে তোমার ইয়ে হয়ে যায়, লসিকা লিম্পিক নোডগুলো ফুলে যাবে, তারপরে গলা ভেঙে যাওয়া, তারপরে বিভিন্ন জায়গায় মাথা থেকে চুল ঝরে পড়ে যাওয়া, মাথা ব্যথা, ওজন হ্রাস, হ্যাঁ, এই ধরনের পেশির মধ্যে ব্যথা, ক্লান্তি, এই ধরনের লক্ষণগুলো দ্বিতীয় পর্যায়ে, যেটা হলো সেকেন্ডারি স্টেজের লক্ষণগুলো। এরপরে এই লক্ষণগুলো কিছুদিন থাকার পরে রোগ আস্তে করে তৃতীয় পর্যায়ে রোগটা সুপ্ত অবস্থায় চলে যাবে। এরপরে আর কোনো প্রাথমিক এবং মাধ্যমিক লক্ষণগুলো আস্তে 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 অদৃশ্য হয়ে রোগটা সুপ্ত অবস্থায় চলে যাবে। এবং এই সময় আক্রান্ত ব্যক্তির মধ্যে সাধারণত রোগের লক্ষণ কোনোভাবে প্রকাশ পাবে না, আর কোনো লক্ষণ থাকবে না, ফুসকুড়ি থাকবে না, বা গায়ের মধ্যে ক্ষত, ব্যথা, জ্বর কোনো কিছুই থাকবে না, এবং এটা বছরের পর বছর এইভাবে চলতে থাকবে। কিন্তু এই সময়টাই হলো খুবই মারাত্মক সময়, কারণ এই সময় একজন বাহক, একজন ব্যক্তি, সিফিলিক ব্যক্তি এই লক্ষণ নিয়ে সে দিনাতিপাত করবে, এবং সবচেয়ে শেষে 10 থেকে 20 বছর পরে এই পূর্ণাঙ্গ রূপে এবার সিফিলিক বিলম্বিত পর্যায়ে, যেটা একেবারে ফাইনাল স্টেজ বলি বা লেট স্টেজ বলি আমরা, এই স্টেজে এবার সিফিলিক লক্ষণগুলো এবার প্রকাশ পাবে। এই সময় দেখা গেছে যে মস্তিষ্ক, স্নায়ু, চোখ, হৃৎপিণ্ড, রক্তকণিকা, যকৃৎ, বিভিন্ন দেহের বিভিন্ন স্থানে গ্ল্যান্ডগুলো, সন্ধি, এই জায়গাগুলোতে ব্যথা হবে, এই জায়গাগুলোর যথেষ্ট ক্ষতি সাধিত হবে। এর ফলে পেশির যে কর্মক্ষমতা সেটা কমে যাবে, পঙ্গুত্ব দেখা দেবে, অন্ধত্ব, বধিরত্ব, হতবুদ্ধি হওয়া, অস্থিরতা, বিভিন্ন লক্ষণ দেখা দেবে। স্নায়বিক যেই স্নায়ুর অ্যাক্টিভিটি কমে যাবে এবং এক পর্যায়ে মৃত্যুর দিকে চলে যেতে পারে। তাহলে এটা খুবই মারাত্মক, যেহেতু একটা দীর্ঘ সময় সুপ্ত অবস্থার পরে এই লক্ষণটা আবার প্রকাশ পায়, সেটা এই ক্ষেত্রে সাধারণত এটা এই বিলম্বিত পর্যায়ে গিয়ে আর সাধারণত আর কোনো চিকিৎসা কোনো থাকে না। নিয়ন্ত্রণ, আমরা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজের ক্ষেত্রে আমরা একটা কথাই বলবো যে এই ক্ষেত্রে নিয়ন্ত্রণের ক্ষেত্রে অবশ্যই একজন যদি স্থায়ী সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন করতে হবে, এবং সেটা সুস্থ স্বাভাবিক লাইফ লিড করতে হবে, বিকল্প কোনো চিন্তা করার কোনো সুযোগ নেই। তারপরে সাধারণত যদি স্বামী স্ত্রী যে কোনো একজন যদি সিফিলিকে আক্রান্ত হয়ে যায়, তাহলে যথাযথ প্রাথমিক অবস্থায় যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। এছাড়া যে ড্রাগ বা অ্যালকোহলিক যে উপাদানগুলো আছে, মাদকদ্রব্য আছে, সেগুলো সেবন থেকে বিরত থাকতে হবে। সোজা কথা অর্থাৎ হলো একটা হেলদি সেক্সুয়াল লাইফ লিড করতে পারলে এই রোগকে প্রতিরোধ করা যায়। চিকিৎসা তো আমাদের যদি কোনোভাবে আক্রান্ত হয়ে গেলে ডাক্তারের পরামর্শ মতো আমরা যথাযথ অ্যান্টিবায়োটিক, অর্থাৎ পেনিসিলিন জি গ্রুপের আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো আছে সেগুলোকে আমরা গ্রহণ করা বা ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা করলে আমরা এটা হয়তো সেরে যেতে পারে। পরবর্তী আমরা আমরা আরেকটা রোগ নিয়ে আমরা আলোচনা করবো, যেটা হলো গনোরিয়া। আমাদের দ্বিতীয় রোগটা হলো, 2 নম্বর রোগ হলো গনোরিয়া। গনোরিয়া আরেকটা খুবই ভয়াবহ একটা জেনেটিক রোগ এবং যৌনবাহিত মানে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। এটা হলো নেসেরিয়া গনোরি নামক জীবাণু দ্বারা এটা সংক্রামিত হয়। হ্যাঁ, নেসেরিয়া গনোরি। গনোরি, নেসেরিয়া গনোরি নামক জীবাণু দ্বারা এই রোগটি সংক্রামিত হয়। এটা একটা
আরেকটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এবং এটাও সিফিলিসের মতোই একটা ভয়াবহ রোগ। এবং নসরিয়া গনোরিয়া দ্বারা বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মানে যেই জরায়ু, তারপর পলিপিয়ান নালী বা সার্ভিক্সের মতো জায়গাগুলো এটা দ্বারা আক্রান্ত হয়। পুরুষের ক্ষেত্রেও দেখা গেছে ইউরেথ্রা সহ, ইউরেথ্রার যে মিউকাস ঝিল্লি আছে সেখানে এটা সংক্রামিত হয়। এছাড়া নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই দেখা গেছে মুখ, গলা, চোখ, পায়ু এই জায়গাগুলো এই ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত হয়ে সেই জায়গাতে ক্ষত সহ বিভিন্ন রকমের উপসর্গ দেখা দেয়। এবং এটার ক্ষেত্রে সাধারণত নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে বন্ধ্যাত্ব সহ বিভিন্ন রকমের লক্ষণ প্রকাশ পায়। সংক্রমণের উপায় একই কথাই আমরা বলবো, একই কথা। একজন যদি স্বামী স্ত্রী যে কোনো একজন যদি এই জীবাণু দ্বারা আক্রান্ত হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে পরবর্তীতে এটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের দেহ থেকেও কিন্তু এই জীবাণু সন্তানের দেহে সংক্রামিত হতে পারে। সাধারণত গনোরিয়া আক্রান্ত যদি ব্যক্তির চিকিৎসা যদি সেরে ওঠার পরেও দেখা গেছে যে এটা, আমি বলছি প্রথমে একবার বলেছি যে গনোরিয়া আক্রান্ত হয়ে যেমন চিকিৎসা করলে সেরে ওঠার পরেও কিন্তু এটা আবার আক্রমণের সম্ভাবনা থাকতে পারে। অর্থাৎ এটা খুবই ভয়াবহ একটা আমরা বলবো রোগ। আমরা যদি লক্ষণগুলো দেখি, লক্ষণের ক্ষেত্রে আমরা পুরুষ এবং নারীতে একটু ভিন্ন ভিন্ন ধরনের আমরা লক্ষণগুলো দেখব। সাধারণত আক্রান্ত ব্যক্তি থেকে যখন একজন স্বাভাবিক সুস্থ মানুষের মধ্যে জীবাণুটা সংক্রামিত হয় তখন 2 থেকে 13 দিনের মধ্যে প্রাথমিক লক্ষণগুলো প্রকাশ পায়। বিশেষ করে পেনিসে লাল হয়ে যাওয়া, ফুলে ওঠা, চুলকানো, পুজ জমা, জ্বালা পোড়া হওয়া, প্রস্রাবের মধ্যে তীব্র জ্বালা হওয়া, ঘন ঘন প্রস্রাব ত্যাগ করা সহ, তারপরে তো কুস্কিতে পায়ের এই যে 2 পায়ের সংযোগস্থলে এই জায়গাটায় গ্ল্যান্ডগুলো, লসিকা গ্রন্থিগুলো ফুলে যাওয়া, ব্যথা হওয়া, সেমিনাল ভেসিকল আক্রান্ত হলে দেখা গেছে যে সেখানে প্রচণ্ড ব্যথা হয়, পায়ু আক্রান্ত হয়, প্রোস্টেট গ্রন্থিগুলো সংক্রামিত হয়ে বড় হয়ে যায়। মলদ্বার আক্রান্ত হলে মলদ্বারে যদি সংক্রমণ হয় সেখানে প্রচণ্ড ব্যথা হয়, সাধারণত জ্বরের ভাব আসে। এইভাবে ত্বকের মধ্যে ক্ষত হতে পারে, মস্তিষ্কে প্রদাহ হৃৎপিণ্ডে ক্ষত, এই ধরনের লক্ষণগুলো আমরা দেখব প্রকাশ পায়। একইভাবে মহিলাদের ক্ষেত্রে পুরুষের চেয়ে সাধারণত এইখানে মহিলাদের মধ্যে এই রোগের সংক্রমণটা একটু কম দেখা গেলেও সাধারণত সংক্রামিত হলে দেখা গেছে যে সার্ভিক্সের মধ্যে ক্ষত সৃষ্টি হয়। তারপরে এখানে প্রস্রাবের সাথে সাদা বা হলদেটে ধরনের উপাদান মিশ্রণ হওয়া, প্রস্রাবে যন্ত্রণা হওয়া, তারপরে ঘন ঘন প্রস্রাব ত্যাগ করা, ডিম্বনালী যদি সংক্রামিত হয়ে যায় সেই ক্ষেত্রে সেটা পুঁজ জমে যাওয়া ডিম্বনালীতে, তারপরে সাধারণত সন্তান ধারণ ক্ষমতা হ্রাস পায়। ডিম্বনালী আক্রান্ত হলে সাধারণত আমরা জানি যে সেই ক্ষেত্রে তো ডিম্বাণুটা ঠিকমতো অর্থাৎ ডিম্বাশয় চক্রটা কমপ্লিটলি হতে না পারার কারণে সেই ক্ষেত্রে দেখা গেছে যে সন্তান ধারণের অক্ষমতার সৃষ্টি হয়। মানে পেটের নিচের অংশে ব্যথা হওয়া, অনিয়মিত মাসি দীর্ঘদিন যদি হয়ে যায় সেই ক্ষেত্রে মলদ্বার সহ বায়ুপথে এই জায়গাতে প্রদাহ হওয়া, রক্তক্ষরণ হওয়া, এই ধরনের লক্ষণগুলো প্রকাশ পায়। তারপরে যদি কোনো কারণে মায়ের যদি গনোরিয়া থাকে তাহলে দেখা যায় সন্তানের মধ্যে একটা মারাত্মক চোখের সংক্রমণজনিত রোগ হয়, যেটাকে আমরা অপথ্যালমিয়া নিওনেটারাম নামক একটা রোগ, সেটা সন্তানের মধ্যে এই লক্ষণগুলো প্রকাশ পায়। তাহলে আমরা দেখব। আর নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা অ্যাজ ইউজুয়াল আমরা সিফিলিসের ক্ষেত্রে যেরকম বলবো, গনোরিয়ার ক্ষেত্রে আমরা এরকম বলবো যে সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে, অর্থাৎ স্বামী স্ত্রীর ক্ষেত্রে এই ক্ষেত্রে একটা মানে উভয়কে সুস্থ স্বাভাবিক লাইফ লিড করতে হবে, সুস্থ মানে সেক্সুয়াল হেলথটাকে সুস্থ রাখতে হবে, তাহলে এটা এই রোগ থেকে নিরাময় পাওয়া সম্ভব। এছাড়া যদি কোনো ধরনের এই ধরনের লক্ষণ প্রকাশ পায় সেক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা ব্যবস্থা অনুসরণ করলে হয়তো রোগ খারাপের দিকে আর যাবে না, এটা একটা পর্যায়ে গিয়ে এটা কন্ট্রোল করা সম্ভব হবে। আমরা সর্বশেষ যে রোগটা নিয়ে কথা বলবো এবং খুবই মানুষের জন্য সবচেয়ে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে ভয়াবহতম যে রোগগুলোর মধ্যে অন্যতম, সেটা হলো এইডস। আমরা তৃতীয় রোগটা কথা বলবো, 3 নম্বর, এইডস।
এইডস এইডস একটা আসলে এই রোগটা, এটা এখন আমি বারবার এটা আমিই বলি, আমার ভাষায় আমি এরকম বলি যে এইডস ইজ নট এ ডিজিজ। এইডস কোনো রোগ না। এইডস বলতে আমরা কখনো এটা আসলে রোগ না, কারণ এইডসে কেউ মারা যাবে না। এইডস যার, অর্থাৎ এই ভাইরাস, এটা একটা ভাইরাস দ্বারা সংক্রামিত একটা অবস্থা। এইডস ভাইরাসে আক্রান্ত হলে সাধারণত দেখা গেছে যে তার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, যার ফলে সে নিউমোনিয়া, সাধারণ একেবারে ঠান্ডাজনিত যে উপসর্গগুলো আছে এই ধরনের রোগগুলোতে সে মারা যাবে। সবচেয়ে বেশি এইডসের রোগীদের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুর প্রবণতা আমরা দেখি নিউমোনিয়ায়, অর্থাৎ তারা ঠান্ডাজনিত উপসর্গগুলোতে সহজে আক্রান্ত। কারণ এটাই আমরা সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে যে ইনফ্লুয়েঞ্জা ফ্লু, এই ফ্লুগুলো যেমন এখন বর্তমানে যেটা ফ্লু হচ্ছে, যেটা আমরা যে করোনা, সেটা ওয়ান কাইন্ড অফ ফ্লু। আমরা দেখবো যে এই ধরনের রোগগুলোতে সংক্রমণের বা আক্রান্ত হওয়ার সম্ভাবনা আমাদের সবচেয়ে বেশি থাকে, যার ফলে যারা এইডস আক্রান্ত, এইডস রোগী আছে যারা, তাদের ক্ষেত্রে দেখবো যে আমরা এই ধরনের এই সহজে ঠান্ডাজনিত যে জীবাণুগুলো আছে সেদের দ্বারা তারা সহজে আক্রান্ত হয়। এইডস হলো অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম, অর্থাৎ যে অর্জিত যে প্রতিরোধ ক্ষমতা, সেই অর্জিত প্রতিরোধ ক্ষমতার অভাবজনিত লক্ষণ আমরা এটাকে বা অভাবজনিত অবস্থা। এটার ফলে যেটা হয়, সেটার ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ফলে সে অন্য যে কোনো রোগে মারা যাবে। আর এটা জীবাণুটা যেটা, সেটা হলো হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, যেটাকে আমরা HIV বলি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। তো এটাকে সংক্ষেপে HIV, অর্থাৎ এটার জীবাণুটা হলো HIV, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। এই ভাইরাস দ্বারা সংক্রামিত হয়ে এটার ফলে যেটা হয় সেটা হলো আমাদের দেহে যেই ব্লাড সেলগুলো অ্যান্টিবডি উৎপাদন করে আমাদের দেহকে জীবাণুর বিরুদ্ধে দেহকে সক্রিয় রাখে, অর্থাৎ জীবাণুকে ধ্বংস করে আমাদেরকে সুস্থ রাখে, সেই সেলগুলোকে, ব্লাড সেলগুলোকে, WBC গুলোকে নষ্ট করে দেয়। তার মধ্যে আছে আমাদের বিশেষ করে ম্যাক্রোফেজ, T4 লিম্ফোসাইট, এগুলো সবচেয়ে বেশি ম্যাক্রোফেজ এবং T4 লিম্ফোসাইটগুলোই আমাদের এই HIV ভাইরাস দ্বারা বেশি আক্রান্ত হয়ে এগুলো নষ্ট হয়ে যায়, যার ফলে দেখে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ এরাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অ্যান্টিবডি উৎপাদন করতো, যার ফলে এটা সম্ভব হয় না। আমরা যদি একটা দেখা যাবে যে এই পর্যন্ত পৃথিবীতে এখন কোটি কোটি লোক আছে যারা এই HIV-তে আক্রান্ত, এবং প্রতি বছর লক্ষ লক্ষ লোক এই HIV আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এবং সেই HIV সংক্রমণের ক্ষেত্রে আমরা দেখব যে আফ্রিকা যদি ইউরোপে, আমেরিকাতেও এখন কিন্তু প্রচুর এইডসের রোগী আছে, তবে দেখব যে আমরা আফ্রিকাতে এই রোগের সংক্রমণটা সবচেয়ে তীব্র, সবচেয়ে বেশি আমরা দেখবো আফ্রিকাতে। আমরা একটা হিসাবে জানি যে প্রথম আফ্রিকা থেকে কিন্তু এই রোগটা ছড়িয়ে পড়ে পৃথিবীতে, এবং বানর থেকে মানুষের, এই পর্যন্ত যতটুকু পাওয়া যায় যে বানর থেকে মানুষের মধ্যে আফ্রিকাতে প্রথম এই রোগটা ছড়িয়ে পড়ে, এবং তারপরে পরবর্তীতে আস্তে আস্তে এটা ইউরোপ আমেরিকাতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে। এবং এটা ছড়ানোর পেছনে যে কারণগুলো আছে সেগুলো একেবারে কতগুলো কারণ আছে, যেগুলো আমরা এই জীবাণুটা সহজে এমনি কিন্তু একজন আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে কখনোই এই রোগটা সুস্থ মানুষের ছড়াবে না, যতক্ষণ পর্যন্ত আক্রান্ত ব্যক্তি থেকে টিস্যু ফ্লুইড বা ব্লাড কানেকশন, অর্থাৎ আক্রান্ত ব্যক্তির দেহ তরলের সরাসরি সংস্পর্শ, যদি আর সুস্থ ব্যক্তির দেহ তরলের সরাসরি সংস্পর্শ, দুইজনের দেহ তরলের মধ্যে যদি সরাসরি সংস্পর্শ না হয়, তাহলে সেই ক্ষেত্রে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। তা আমরা সেই জিনিসটা দেখব। আমরা মোটামুটি আমরা এইডস সম্পর্কে কিছু জানলাম। এবার আসি, আমরা দেখবো যে এইডস রোগটা মোড অফ ট্রান্সমিশনটা দেখি। আমরা এইডস রোগটা কিভাবে ছড়ায় আমরা অনেকগুলো দেখি, যেমন যৌনাচারের মাধ্যমে এটা ছড়াতে পারে, অবাধ মিলনের মাধ্যমে এটা ছড়াতে পারবে, এবং অস্বাভাবিক যেমন অসামাজিক যৌন আচরণের মাধ্যমে এটা ছড়ায়। আক্রান্ত ব্যক্তির দেহতে যে সিরিঞ্জের সুচ দিয়ে আক্রান্ত ব্যক্তি ইনজেক্ট করা হয়, সেই সুচ যদি আরেকজন ব্যবহার করে সেই ক্ষেত্রে এটা হতে পারে। সংক্রামিত ব্যক্তির দেহ থেকে রক্ত গ্রহণ করলে যেমন হতে পারে, যেমন সংক্রামিত বা এইডস আক্রান্ত মায়ের
দেহ থেকে মা থেকে জন্ম নেওয়া শিশুতেও এই রোগটা সংক্রামিত হতে পারে। আমরা অনেকে সেলুনে চুল কাটতে যাই, একই সেলুনে একই ঘুর দিয়ে আমরা যদি ব্যবহার করি বা এই ব্লেড যদি আমরা আক্রান্ত এবং সুস্থ ব্যক্তি ব্যবহার করা হয়, তাহলে আক্রান্ত ব্যক্তির পরে সুস্থ ব্যক্তি ব্যবহার করলে সুস্থ ব্যক্তিতে এই রোগটা সংক্রামিত হতে পারে। তারপর আমরা দাঁতের শল্য চিকিৎসায় যেই মানে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয় বা দন্ত চিকিৎসার যে যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়, সেগুলো যদি আমরা আক্রান্ত ব্যক্তি এবং সুস্থ ব্যক্তি একই যন্ত্র ব্যবহার, একই উপকরণগুলো ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে এই রোগ সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায়, অর্থাৎ এই রোগটা সংক্রামিত হবে। তাহলে এই যে কথাগুলো বললাম আমরা, এই জিনিসগুলো যদি আমরা অ্যাভয়েড করি, তার সাধারণত এইডসে সংক্রমিত হওয়ার কোনো থাকে না, সম্ভাবনা থাকে না। আমরা লক্ষণ দেখবো, এইডসের স্বাভাবিকভাবে আস্তে আস্তে এইডসের জীবাণু সংক্রমণের পরে ধীরে ধীরে শ্বেত রক্তকণিকা, বিশেষ করে আমাদের লিম্ফোসাইটিক যে শ্বেত রক্তকণিকাগুলো আছে, ম্যাক্রোফেজগুলো আছে, যেগুলো জীবাণু ধ্বংস করার পাশাপাশি দেহের প্রতিরোধ অ্যান্টিবডি উৎপাদনের কাজে নিয়োজিত, এই সেলগুলো যদি কোনো কারণে আমরা দেখবো যে নষ্ট হয়ে যেতে থাকে, তখনই আমাদের মধ্যে এই এইডসের লক্ষণগুলো প্রকাশ পায়। এর মধ্যে আছে প্রাথমিকভাবে জ্বর আসা, এবং অপ্রত্যাশিতভাবে যে জ্বর আসবে সেটা দীর্ঘায়িত হবে, দীর্ঘমেয়াদী জ্বর থাকবে। যে দেহের বিভিন্ন যে আমরা জানি আমাদের লিম্ফোসাইটিক যে লিম্পিক নোডগুলি আছে, লসিকা গ্রন্থিগুলো আছে, সেই গ্রন্থিতে প্রচুর পরিমাণে লিম্ফোসাইট সেল থাকে, এবং এই লিম্ফোসাইটগুলো যেটা আক্রান্ত হয় তার এই জন্য লসিকা গ্রন্থিগুলো, বিভিন্ন গ্রন্থিগুলো ফুলে যাবে, শরীর আস্তে আস্তে শুকাতে থাকবে, ওজন হ্রাস পেতে থাকবে, পেট ব্যথা হবে, খাবারে অনীহা দেখা দিবে, ফুসফুসের জীবাণু সংক্রমণের পরিমাণ বেড়ে যাবে, বুকে ব্যথা হবে। ফুসফুসের জীবাণু সংক্রমণটা আমাদের সবচেয়ে বেশি, আমাদের দুইটা মানে ফুসফুসটা সবচেয়ে পাকস্থলীতে না, যেমন আমাদের নাক দিয়ে আমরা যখন শ্বাস নেই এবং মুখ দিয়ে খাবার খাই, খাবারের সাথে তো অনেক জীবাণু ঢুকতে পারে, কিন্তু পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের কারণে জীবাণু সহজে ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু নাক দিয়ে আমরা যখন শ্বাস নিই, সেই শ্বাসের সাথে জীবাণুটা আমাদের অনবরত ফুসফুসে ঢুকে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে তো এই ফুসফুসের সংক্রমণের মাত্রাটা সবসময় বেশি থাকে। তাহলে এই ক্ষেত্রে দেখা গেছে ফুসফুসে জীবাণু সংক্রমিত হতে পারে, ফুসফুসে কফ জমা থাকতে পারে, অস্থি সন্ধি সমূহে জয়েন্টগুলোতে প্রচণ্ড ব্যথা সৃষ্টি হতে পারে, শরীর দেহ জ্বালা পোড়া করতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, জিহ্বা বা মুখে ঘা হতে পারে, সাদা স্তর জমে যায়, ত্বকে মিউকাস ঝিল্লি ক্ষতিগ্রস্ত হতে পারে, দেহে রক্তপাত, যে কোনো ছিদ্র দিয়ে দেহের রক্তপাত হতে পারে, ঘন ঘন খুসখুসি কাশি হতে পারে, স্বর ভঙ্গ হতে পারে, মাথা ব্যথা, ক্রমশ স্মৃতিশক্তি লোপ পাওয়া, দৃষ্টিহীনতা, দৃষ্টি হ্রাস পাওয়া, হ্যাঁ, এবং সংক্রমণের যতই আস্তে আস্তে মাত্রা বাড়তে থাকে, ততই যক্ষা, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রকমের এই যে সাধারণ রোগগুলোর সংক্রমণের মাত্রা বেড়ে যাবে, অন্ধত্ব হয়ে যেতে পারে, এবং এই রোগ প্রতিরোধ ক্ষমতা যত হ্রাস পাবে, ধীরে ধীরে একজন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে। এখন আসি আমরা এই তো আমরা মোটামুটি দেখলাম যে লক্ষণগুলো আমরা এরকম দেখলাম। এই যে দীর্ঘমেয়াদী লক্ষণগুলো, এগুলো দেখা গেছে যে শুধু যে এই লক্ষণেই তা না, দেহের মধ্যে বিভিন্ন ধরনের সংক্রমণ, টিউমার সৃষ্টি হওয়া, দেহের ইন্টারনাল যে ইনফেকশন, সেগুলোর মাত্রা বাড়তে থাকবে। সাধারণত যেই রক্ত পরীক্ষার মাধ্যমে এই রোগটা শনাক্ত করা হয়, এবং এই রোগটা শনাক্ত করার পরে সাধারণত অন্যান্য চিকিৎসা ছাড়া, অর্থাৎ এইডসের কোনো চিকিৎসা যেহেতু নেই, অর্থাৎ এইডস, আমি প্রথমেই বলেছি, এইডস ইজ নট এ ডিজিজ, এটা সরাসরি নিজে কোনো রোগ না, কিন্তু দেহের মধ্যে যে কোনো জীবাণুকে ইনভাইট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ এটা কারণে দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণে দেহের মধ্যে যে কোনো ধরনের সংক্রমণ জনিত রোগগুলো সৃষ্টি হয়, এবং ওই রোগী দেহে মৃত্যু ঘটে। অর্থাৎ এইডসের রোগী মারা যাবে নিউমোনিয়া, এইডসের রোগী মারা যাবে ডায়রিয়া, এইডসের রোগী মারা যাবে যক্ষায়, এইরকম আর কি, এই ধরনের গুলো সৃষ্টি হতে। আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এইডস করার জন্য প্রতিকার করার কোনো সুযোগ নেই, প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করতে হলে আমাদের যেই আমরা বলছি যে মুড অফ ট্রান্সমিশনের মধ্যে আমরা যেই কারণগুলো বলেছি, যে কারণে এইডস সংক্রমিত হয়, সেগুলো থেকে দূরে থাকতে হবে। প্রচুর প্রচারণা চালাতে হবে, যেইভাবে এইডস ছড়ায়, যেই মাধ্যমে এইডস ছড়ায়, সেগুলো সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে, এবং সেগুলো থেকে বিরত থাকতে হবে। ইঞ্জেকশনের সুচ, এখন আমরা দেখি যে এক সুচ দিয়ে আমরা একাধিক রোগী, এখন কিন্তু আমরা এটা করছি, এক সময় দেখা যেত একই সুচ একাধিক রোগীকে ব্যবহার করা হতো, সেটা কিন্তু
এখন আর সাধারণত করা হয় না। তবে একটা জিনিস করা হয়, আমরা দন্ত চিকিৎসা বা শল্য চিকিৎসার ক্ষেত্রে আমরা কিন্তু কতটা নিরাপদ সেটা আমরা কিন্তু এখনো জানি না। আরেকটা জিনিস আছে, আমরা সেলুনে যখন যে ঘুর বা ব্লেড ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে। কারণ এইটা কিন্তু একটা এইডস সংক্রমণের, শুধু এইডস না, হেপাটাইটিসের মতো রোগগুলো কিন্তু এই উপায়ে সংক্রামিত হতে পারে। অতএব আমাদেরকে এই জিনিসগুলো সচেতন থাকতে হবে। যেই প্রক্রিয়ায়, যেই মুডে বা যেই ওয়েতে এইডস সংক্রামিত হয়, প্রত্যেকটাকে আমাদেরকে প্রতিটা সেই প্রক্রিয়া থেকে দূরে থাকতে হবে। তাহলে এটাকে আমরা মোটামুটি সংক্রমণ প্রতিরোধ করতে পারি। আর যেহেতু চিকিৎসা নেই, অতএব এটার প্রতিকার নেই। তবে হ্যাঁ, মোটামুটি এখন এইডসের রোগীরা যেই ধরনের রোগে মারা যায়, সেই ধরনের রোগগুলো চিকিৎসা করে দেহের মধ্যে প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যদি আমরা যে কোনো ধরনের পদ্ধতি অবলম্বন করতে হয় সেটা করব। বর্তমানে কিছু কিছু ক্ষেত্রে, যেমন এই যে যেই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম একটা প্রক্রিয়া আছে, যেটাকে আমরা, একটা ঔষধ আছে যেটাকে আমরা নিউক্লিওসাইড রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটরস নামে পরিচিত। এই ধরনের ওষুধের মাধ্যমে বর্তমানে কিছুটা চিকিৎসা করা হচ্ছে, সংক্রমণ প্রতিরোধের ব্যবস্থা করা হচ্ছে। তবে কার্যকর কোনো ব্যবস্থা এখনো আবিষ্কৃত হয় নাই। হয়তো অচিরে আমরা আশা করি যে টিকা আবিষ্কৃত হলে এই এইডসের মতো যে মহামারী রোগে পৃথিবীর বিভিন্ন দেশে হাজার হাজার লোক মারা যাচ্ছে বা লক্ষ লক্ষ লোক প্রতি বছর পৃথিবীতে মারা যাচ্ছে, সেটা থেকে আমরা অন্তত পৃথিবী বিশ্ববাসীকে রক্ষা করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নবম অধ্যায় শেষ করলাম। একটা লম্বা সময় নিয়ে আমরা কিন্তু নবম অধ্যায় আলোচনা করেছি, অনেকগুলো ক্লাস করেছি আমরা নবম অধ্যায়ে। এখানে টুকিটাকি প্রতিটা বিষয় আমি আলোচনা করার চেষ্টা করেছি। আমি আজকে এখানেই শেষ করব। তবে তোমরা প্রিপেয়ার থাকো, আমরা পরবর্তী ক্লাস আমরা আলোচনা করব। বিশেষ করে আমাদের যে বিবর্তনবাদ নিয়ে আমরা কিছুটা কথা বলবো। আমরা দুই তিনটা ক্লাসে আমরা বিবর্তনবাদ শেষ করার চেষ্টা করবো। অল্প পড়া ল্যামার্কিজম, ডারউইনিজম সহ এবং বিবর্তনের প্রমাণ, এই বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। তোমরা যে যেখানে আছো সুস্থ, সুন্দর এবং নিরাপদ থাকো, এই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।